জীবনের চলার পথে এরকম অঘটন ঘটতেই পারে, তাহলে কি আমরা থমকে যাবো? না, কারণ আমার মনে হচ্ছে তুই অরিজিনাল না ভূত। না ভাই, আমি সারকাটা। ওর পর থেকে আমরা আরো নর্থ ইস্টের দিকে এগিয়ে যাবো। এখানে মদ খাওয়া নিষিদ্ধ, কিন্তু আমরা তো চা খাওয়া বলে এসেছিলাম। যদি আমরা ওপর দিয়েই যাই তাহলে চাকদার ওপর দিয়ে আমরা সোজা বেরিয়ে যাবো। যে বড় লোক মানুষের কাছে ক্যাশ থাকে, বড় লোকের কাছে ছোট লোক নোট। ঘড়িতে এখন বাজে হচ্ছে 6:06। এখান থেকে ট্রিপ মিটারটা করে নেবো হচ্ছে 0। ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 80 কিলোমিটার। আর রাইডিং জ্যাকেটটাও পরে নিয়েছি, গ্লাভসটা একটু পরে গিয়ে পরবো। জয় বাবা লোকনাথ। পেট্রোপোল, বনগাঁ বর্ডার, ওই সমস্ত দিকে যাওয়ার একটা প্ল্যানিং করেছি। এবার কি হয়, কত যাই না যাই সবটা তোমাদেরকে বলবো। তার আগে নপাড়ায় গিয়ে ফুয়েল আপটা করাতে হবে। কার্ডও নয়, বন্ধ করে দাও। পেট্রোল পাম্পটা খুলে রেখেছে কি করতে? অনলাইন হবে না, কার্ড হবে না। 2024-এর মতন সময় দাঁড়িয়ে সবাই সবসময় যে হাতে একগুচ্ছ টাকা নিয়ে ঘুরে বেড়াবে তার কি মানে আছে ভাই? কোথাও না কোথাও আগে পেয়ে যাব। 6:15 বাজে ঘড়িতে। এখন রয়েছে চিনার পার্কে। 6:45-র সময় আমাদের দেখা করার কথা ছিল নপাড়ায়। সৌরভের এখনো কোনো পাত্তা নেই, আধ ঘন্টা লেট। সাধারণত ও এসেই ক্যামেরার সামনে বলবে যে আমি কোথায় লেট, আমি তো আগে এসেছি। তো তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করে রাখছি। দেখো আশপাশে কোথাও কিন্তু সৌরভ নেই, আমি একা চিনার পার্কে এসে দাঁড়িয়ে রয়েছি। এই আমার বাইক। আর এখানে আসার পর দেখতে পেলাম চেনের লিউবটা কমে গেছে, চেনটা হালকা শুকনো শুকনো লাগছে। 6:20 বাজে। কি ভাই, 6:45 বাজলো? সৌরভ যখনই আসে এসে বলে যে আমি আগে এসছি। ও দেরি করে এসে ক্যামেরা চালু করে বলছে আজকে লেট। ওর জন্যই হচ্ছে, ও আমাকে বলছে এইটা কর ওইটা কর। তুই যদি দুবার ধরে পায়খানায় যাস তাহলে কার দেরি হয় ভাই? আচ্ছা, আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে পারমাদান ফরেস্ট নাকি পরমদন ফরেস্ট, আই ডোন্ট নো। তোমরা সবাই জানো যে বিশ্বকর্মা পুজোর সিজন চলছে, যাতে ভবিষ্যতে আমাদের কোনো অসুবিধা না হয় ওই জন্য আমরা এক্সট্রা করে ব্যান্ডানা গলায় জড়িয়ে নিয়ে যাবো। আর সৌরভের জন্য একটা এক্সট্রা নিয়ে নিয়েছি, কারণ নিতে ভুলে গেছে। ওকে অল রাইট লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, আমরা বেরিয়ে পড়েছি চিনার পার্ক থেকে। আর চাকদায় গিয়ে আমরা ডিসাইড করব যে আমরা কোন দিকে যাব। কালকে রাত্রিবেলা বসে ডিসাইড করেছি যে আজকে সকালবেলা আমরা বেরোবো। এরকম ছোট্ট করে একটা মর্নিং রাইড বলতে পারো, উইকেন্ড রাইড, সানডে রাইড, হোয়াট এভার। যদিও আজকে স্যাটারডেতে বেরিয়েই আমরা সানডে রাইড করি গাইজ, কি বুঝলে? इसी बात पे লাইক কর দো। কলকাতা বা রাজারহাট নিউ টাউন থেকে চাকদার দিকে বা নৈহাটির দিকে যাওয়ার দুটো রাস্তা রয়েছে। তো আমরা দুটো রাস্তায় আজকে ইউজ করে দেখবো। যাওয়ার সময় আমরা সোজা বেরিয়ে যাবো বিরাটি হয়ে, একদম মধ্যমগ্রাম চৌমাথা হয়ে, বারাসাত হয়ে সোজা। ফেরার সময় আমরা আসবো হচ্ছে কল্যাণী এক্সপ্রেস হয়ে। দাঁড়াও যাচ্ছি ওই পেট্রোপোল বর্ডারের দিকে। থ্যাংক ইউ। এই দেখো বন্ধু, আমাদের সামনে বোর্ড দেখতে পেয়ে গেছি। এখান থেকে বহরমপুর 176। ভাই, এই বহরমপুর, ইসলামপুর এইগুলো দেখলে মনটা কেমন দার্জিলিং করে ওঠে। দার্জিলিং বা সিকিম 3বার করে যাওয়া আসা রয়েছে আমার। এরপর নর্থ বেঙ্গল গেলে ওর পর থেকে আমরা আরো নর্থ ইস্টের দিকে এগিয়ে যাবো। এর আগেও ছোট্ট করে একটা হিন্টস দিয়েছিলাম, আরেকবার দিয়ে রাখলাম, তোমরা গেস করো এবছরে বড় রাইড কোথায় হতে পারে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এবছরের শেষটা একটু ডিফারেন্ট ওয়েতে হবে। তো লাস্ট বারে না, দার্জিলিংয়ের মেন জায়গা, মানে যেগুলো বাচ্চা বয়স থেকে আমরা শুনে আসছি যে দার্জিলিং মানেই ঘুম স্টেশন, এই সমস্তগুলো আমরা ঘুরেছিলাম আমি আর পাপাই গিয়ে। বাকি রাস্তা এখানে মোটামুটি ফাঁকা আমরা পেয়ে গেছি। সামনেই হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা। তো বন্ধু, আমরা চলে এসেছি বারাসাত। আমাদের ডান দিকে হচ্ছে শ্রীলেদার্স দেখে মনে পড়লো এবারে পুজোয় আমার জুতো কেনা হয়নি গাইজ, কিনবো না হয়তো। ওই পয়সায় ঘুরতে গেলে কাজে দেয়। এখান থেকে রানাঘাটের ডিস্টেন্স হচ্ছে 51 কিলোমিটার। যে সমস্ত ব্লগাররা রানাঘাটে গিয়ে রানু মণ্ডলের ছাটার বাড়ি খেতে চাও তারা চালিয়ে যেতে পারো। এই রাস্তায় এই একটা সমস্যা, লরির চাপ বড্ড বেশি। আর তার উপরে কোনো এরকমভাবে সাইড দিয়ে ওভারটেক করে। আর রাস্তায় ভালো রকম গাড্ডা রয়েছে জায়গায়। 432 টাকা দেবেন, সোজা দেবে না ছেটকায়। তুই ম্যাপ রেখে দে, আমার মাসির বাড়ির রাস্তা ভাই, মুখস্থ রাস্তা। আমি তোকে যখন বলবো তখন ম্যাপ চালাবি। গোপ্রোর ব্যাটারি কমে এসছে 3% মাত্র। তো ব্যাটারি চেঞ্জ করা তো হয়ে গেছে। এবার আমরা ভাবলাম যে এখানে দাঁড়িয়ে চা খাবো, কিন্তু সৌরভ বলছে যে আর একটু এগিয়ে যাই। তো বন্ধু, এতক্ষণ ধরে এই রাস্তার গাড্ডার মধ্যে রগড়ারগড়ি করতে আমরা ফাইনালি এসে পৌঁছেছি NH12-এ। একটা সময় এই রাস্তাটাই ছিল হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক, এখন সেটা হয়ে গেছে 12 নম্বর। এই রাস্তাটাই কন্টিনিউ হয়েছে আপ টু শিলিগুড়ি পর্যন্ত। এইরকম চকচকে রাস্তা, ডালখোলা বাইপাস বলো বা বহরমপুর এক্সপ্রেসওয়ে, সবটাই এর সঙ্গে কানেক্ট করেছে।
কেমন লাগছে এই রাস্তাটা? ভাইজারটা তোল, তবে তো বুঝতে পারবি। অতক্ষণ পর্যন্ত পুরো যাচ্ছে তাই রাস্তা ওটা ছিল। এতক্ষণ ধরে আমরা যা খারাপ ভাঙা গাড্ডা ওর উপর দিয়ে চালিয়ে এসেছি, এই জায়গাটা পার্টিকুলার এই এক্সপ্রেসওয়েটা আমাদেরকে একদম পর্দায় পুষিয়ে দিচ্ছে। আমাদের বাঁদিকে এখানে একটা ধাবা রয়েছে, কিন্তু আমরা এখানে দাঁড়াবো না। একবার একটা জায়গায় সাইড হওয়া ম্যাপটা দেখবো। চাকদা চৌমাথা থেকে যে রাস্তাটা ডান দিকে বনগাঁর দিকে ঢুকে যাচ্ছে, সেদিকে যদি আমরা যাই তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে পেট্রোপোল বা এই সমস্তগুলো ওইদিকেই পড়ে। ওদিকে যখন লাস্টবার এসেছিলাম ইয়াসদি অ্যাডভেঞ্চারের রিভিউটা করতে, তখন ওখানে একটা চায়ের দোকান দাঁড়িয়েছিলাম, দারুণ লেগেছিল চাটা। তো ওখান থেকেই আজকে চা খাবো, এরকম আপাতত প্ল্যানিং করেছি। বাকি দেখা যাক, আগে গিয়ে সৌরভ যদি বলে যে না এখানেই দাঁড়াবো কোথাও, তাহলে সেই বুঝে দাঁড়িয়ে যাবো। সামনে গিয়ে আমাদেরকে রাস্তা মানে মেন হাইওয়ে ছেড়ে বাঁদিকে নিচে নামতে হবে। যদি আমরা ওপর দিয়েই যাই তাহলে চাকদার ওপর দিয়ে আমরা সোজা বেরিয়ে যাবো, কিন্তু সেটা আমরা করবো না। আমরা এখান থেকে বাইলেন নেবো, বাইলেন নিয়ে দেন ভেতর দিয়ে তলা দিয়ে গিয়ে আমরা ডান দিকে যাব। তোমরা এই জিনিসটা একটু খেয়াল রেখো যদি আসো এদিকে। চাকদা যেতে গেলে এই যে চৌমাথাটা পড়ে, ওটা কিন্তু মেন হাইওয়ে থেকে নেমে শিমুলারির পরেই কিন্তু হচ্ছে চাকদা। তো তার একটু আগের থেকে তোমরা বোর্ড দেখতে পেয়েই যাবে যে বাঁদিকে চাকদা দেখাচ্ছে, সেখান থেকে তোমরা বাইলেন নিয়ে নেবে। তখন এখন ঘড়িতে বাজে পুরোপুরি 8টা, আর আমরা চাকদা চৌমাথা ক্রস করে চলে এসেছি পালাগাছা সামথিং কিছু একটা হয়ে। এই জায়গাটার নাম হচ্ছে নতুন ধানি চা। আচ্ছা, এ তো বন্ধ, এখানে মদ খাওয়া নিষিদ্ধ। আচ্ছা, সে তো নয় বুঝলাম, কিন্তু আমরা তো চা খাওয়া বলে এসেছিলাম। তো এরকমই সুন্দর ঝাঁ চকচকে রাস্তা দিয়ে যেতে যেতে আমরা এখানে বাইকটাকে সাইড করেছি। এখানে আমার বাইক, আর সামনে সৌরভ, আর দেখতে পেয়েছি এখানে একটা চায়ের দোকান দাঁড়িয়েছে, এখানে চা খাওয়া বলে। আর এই হচ্ছে বিস্কুট। দাঁড়া চিয়ার্স আগে চিয়ার্স। তো 15 টাকা আমি তোর তরফ থেকে চিয়ার্স করে দিচ্ছি। আমি বিস্কুটটা ঠেকে দিই। চিয়ার্স। 30 কিলোমিটার আমরা এসেছি, সকাল 8টা না বেজে গেছে, তাও কোন চায়ের দোকান খুলে গেল। 30? আমার বাড়ি থেকে 30 এসেছি। হ্যাঁ, বাড়ি থেকে আমরা 30 এসেছি। আরে 65 কিলোমিটার। তুই যেখানে ম্যাপ অন করছিস সেখান থেকে 30 এসেছিস, বাড়ির থেকে 65 কিলোমিটার উপর চলে এসেছি আমরা। অ্যাটলিস্ট 45 হবে, 65 নয়। ডিসটেন্সই তো 75 কিলোমিটার। জানবেও না, জানতেও চাইবে না। আসি দিদি। তো ঘড়িতে বেজে গেছে 9টা 10। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম। সৌরভের যে গোপ্রোটা ছিল ওর ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তো চার্জ দেওয়া হয়ে গেছে। আবার আমরা এখান থেকে বেরোবো। এখান থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে 30 কিলোমিটার মতন। আর এই 30 কিলোমিটার যেতে রাস্তা যদি এরকম থাকে তাহলে বেশিক্ষণ লাগবে না। চাটা খেয়ে নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছি। আর এখান থেকে সৌরভ ম্যাপ সেট করেছে, আমরা আগে গিয়ে বাঁদিকে একটা রাস্তা রয়েছে অ্যাজ পার দ্য গুগল ম্যাপ, সেদিকে ঢুকে যাব। তো বন্ধু, আবারও জীবনের চলার পথের অফরোডিং হাজির হয়ে গেছে আমাদের সামনে, আর আমরা সেই অফরোডিংয়ের মজা নিতে নিতে এগিয়ে চলেছি। আর ওই ভেতরের পাড়ার রাস্তাটা পার করে আমরা চলে এসেছি এখন এই বড় রাস্তায়। এটাও সিঙ্গেল লেন, কিন্তু কর্নারিংগুলো সুন্দর। নতুন নতুন রাস্তা হয়েছে, এখনও সাইডে কাঁচা রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। আর এপাশে গাছের ছাওয়ার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এই জমিটা কিন্তু বিক্রি আছে, কারো যদি লাগে তাহলে ওই ফোন নাম্বারটায় কন্ট্যাক্ট করতে পারো, আর আমাকে চাইলে গিফটও করতে পারো। কি হলো ভাই, হঠাৎ করে খুলে গেল কেন? এটা খুললো কোথা দিয়ে? আরে একটা পোকা ঢুকে গেছে ফট করে। তুই কি হাত ফাত দিয়েছিলিস নাকি? হ্যাঁ, পোকাটা ফট করে ঢুকে গেছে। পোকা কোথায় ঢুকেছিল? এই হেলমেটের ভিতরে। মানে কাঁচ খোলা ছিল? মাইক ঝুলছে। হ্যাঁ, লেন্সের ইয়েটা ক্যাপটা খুলে। এই যে আমার হাতে। ঠিক আছে, ক্যামেরা দাঁড়িয়ে যা। নাহলে এমনি তো খোলার কথা নয়। আমি ভাবলাম যে এটা খুলে গেছে বোধহয়। না, এটা খুলেনি। পোকা ঢুকে গেছে। তুই কি খোঁচাচ্ছিলি নাকি? এইখানে ফট করে ঢুকে গেছে, আমি এরকম করেছি ছিটকে লেগেছে। আরে কিছু ভাঙেনি তো? দেখ, কিচ্ছু ভাঙেনি, গোটা আছে। চল একটা জায়গায় সাইড হ, সেখানে গিয়ে দেখবি। হঠাৎ করে আমি দেখি কি একটা গোল হয়ে ছিটকে যাচ্ছে। আমি ভাবলাম যে ব্রেক ক্যালিভার খুলে বেরিয়ে গেল নাকি। তারপর দেখি না ওর গোপ্রো। সামনে যে এন্ডি ফিল্টারটা গড়ি এখানে চলে এসেছিলো। বেশি দিন হয়নি ও হিরো 11টা কিনেছে, তারপর যদি এরকম খুলে পড়ে যায়, এটা যে কীরকম লাগতে পারে আমি বুঝতে পারছি ভালো মতন ভাবে। ছাওয়া আছে ওখানটায়, দাঁড়া ভাই। এদিকটায় চলছে যখন অসুবিধা নেই, তাও তুই ভালোভাবে মুছে টুছে নে। চলছে যখন কি দৌড়াচ্ছে, কিছুই নেই। উলানজি কেসটা উপরটা একটু ঘষে গেছে, কেসটা কভারটা বেঁচে গেছে, মেন মালটা ভিতরে।
মেন মালটা ঠিক আছে। মানে আমি রীতিমতন দেখে শখ কি করি যাচ্ছে, আমি তোমাদেরকে এটা বললাম, আমি ভাবলাম যে বাইকের ক্যালিপার হয়তো খুলে বেরিয়ে গেছে, সেটাই হয়তো গড়াতে গড়াতে চলে গেল। তারপর দেখি না, ওটা গোপ্রো। আমি তখন বুঝতাম যখন দেখলাম এনডি ফিল্টারটা আমার সামনে গড়ি গড়িয়ে যাচ্ছে বাঁ দিকে। জীবনের চলার পথে এরকম অঘটন ঘটতেই পারে, তা বলে কি আমরা থমকে যাবো? না, যাবো থমকে? একদম না। গোপ্রো যায়নি, উলানজি গোপ্রোরও কিছু হয়নি, ওলানজিটারও কিছু হয়নি, তবে হালকা একটা স্ক্র্যাচ পড়েছে, মাইনার স্ক্র্যাচ বলতে পারো। এই যে হালকা একটা, আমি ওই জন্য কি করি, গোপ্রোর সঙ্গে যেটা এসছে ওটাই লাগাই এখানে, ওটা পুরো না তলা লক হয়ে যায়, তো তাতে করে হট করে খুলে যাওয়ার ব্যাপারটা থাকে না। ভাগ্যে থাকলে অনেক কিছুই খুলে যেতে পারে, মানে যে কোনো জিনিস খুলে যেতে পারে। হয় সামটাইমস ইট হ্যাপেন। ওর যে মনের মধ্যে কি চলছে না সেটা আমি খুব ভালো মতন ভাবে জানি, তো খানিকক্ষণ একটু মাইন্ডটাকে সেট করে নিই। আমি যদি প্যানিক করতে থাকি, আমি আর ব্লগে কনসেন্ট্রেট করতে পারবো না। আমি জানি, আমি বুঝে গেছি মেন জিনিসটা যেটা উলানজির ভিতরে রয়েছে সেটা সেফ, তাহলে আর চিন্তার কোনো কারণ আর নেই। কোনো চিন্তার কারণ নেই। ওই উলানজি কেসে ঘষে ভাই, মোবাইল কিনলেও 3-4 দিনের মাথায় হাত থেকে পড়ে। ও একটু নিজেকে ঠিক করে নিক, তারপর আমরা এখান থেকে এগোবো। আর রাস্তা সেরকম বিশেষ কিছু বাকি নেই ভাই। আর কতক্ষণ এখান থেকে? 13 কিলোমিটার না 13 মিনিট? 13 কিলোমিটার মতন বাকি রয়েছে, বেশিক্ষণ লাগবে না। আমরা একটু হাওয়া টাওয়া খাই, জল খাই, নিজেদেরকে একটু ফ্রেশ করি, তারপর আবার এগোবো। এপাশে ঘাসগুলো শুকনো শুকনো লাগছে, ভিজিয়ে দিলে হয়। তারপর যাচ্ছি। তো এখানে আসলে তোমরা এই বোর্ডটা দেখতে পাবে। বাড়ি থেকে শুরু করে এখনো পর্যন্ত আমাদের বাইক চলেছে টোটাল 111 কিলোমিটার, 111.0। আর এখানে আমরা এই বোর্ডটা দেখতে পেলাম। পারমাদন ফরেস্ট হচ্ছে ডান দিকে, আর ঝুপা ঘাট হচ্ছে বাঁ দিকে। টিকিট কাটতে হবে ওখানে? হ্যাঁ, টিকিট কাটতে হবে। এই যে 100 টাকা টিকিট, ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, আর এখানে গাড়ি পার্কিং কত? 30 টাকা। তো বাইকগুলোকে ওখানে ছাওয়ায় সাইড করে দিয়ে এবার আমরা হাঁটতে হাঁটতে দিকে যাব। আর এখানে মোরগ মুরগি সব ডাকছে, মোরগ না মুরগি সেটা তোমরা কমেন্টে জানিও। ওটা হচ্ছে টিকিট কাউন্টার, ওখানে 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো এখন ব্যাপার হচ্ছে আমার কাছে খুচরো আছে কিনা দেখতে হবে। এই একটা 100 নোট পেয়েছি, আর এই একটা 50, খুবই সংকীর্ণ দশা 50 টাকার নোটটা, ওটাই চালিয়ে দে, ওটাই চালিয়ে দে। আর একটা পেয়ে গেছি, 200 টাকা পেয়ে গেছি। আমার কাছে ক্যাশ আশা করিস না ভাই, আমি অনলাইন মানুষ। ও হচ্ছে জিপে মানুষ, জিপে ফুল ফর্মটা আর বললাম না। ফোন পে, পেটিএম, স্লাইস সবকিছু ইউজ করি। কেন বাজে কথা বলিস? জিপে, তো জিপে। যদি Google অনলাইন Pay। ইউপিআই হয় করে দেবো, বাট ক্যাশ যখন আছে, এই যে বড় লোক মানুষের কাছে ক্যাশ থাকে, বড় লোকের কাছে ছোট লোক নোট। তো এই পেয়ে গেছি আমরা টিকিট। কাকা এখানে মাছ বিক্রি করছে। তুই কি মাছ দেখাতে এসেছিস? চল। আরে আমার ভিডিওর মাঝখানে যদি কাকা এখন বলে মাছ লাগবে নাকি, তা আমি তো বলবো না সেটা। যাই হোক, আমরা পেয়ে গেছি টিকিট 200 টাকা দিয়ে দুজনের। এর ভেতরে এবার আমাদেরকে হাঁটতে হাঁটতে হবে। হ্যাঁ, একটু বেশি দাম নিল টিকিটের। টিকিটটা একটু বেশি, 50 টাকা হলে তাও মানা যেত, 100 টাকা করে টিকিট। না আমি ভাবলাম বাঘ ভাল্লুক বেশ বেরিয়ে আসবে। ওই দেখো গাইস, বাঘ পেয়ে গেছে আমাদের সামনে। ভিডিও ভাইরাল। যেদিনকে সামনাসামনি পড়বে না সেদিনকে বুঝতে পারবে। তোর সামনে সিংহ রয়েছে, তোর চাপ কিসের? অর্পণ সিংহ রায়। আমি তো কোথায় সামনে ছিলি? পিছনে ছিলি তো? পাশে রয়েছি তো, সঙ্গে সঙ্গে যাচ্ছি তো। লিড করলাম তো, সায়লাতে উল্টে পড় গুদুম করে, ওটা আমি ব্লগ নেব। সব সময় রোস্ট করতে ব্যস্ত। এই জায়গাটা একটু স্লিপারি রয়েছে, চিন্তা নেই, এরপরে তোমরা যদি আসো সৌরভ বলে দিচ্ছে পরিষ্কার করে দিয়ে যাবে যাওয়ার সময়। এখানে লেখা রয়েছে জঞ্জাল নির্দিষ্ট পাত্রে ফেলুন। তুই কিন্তু যেখানে সেখানে পড়বি না গিয়ে, নির্দিষ্ট পাত্রে গিয়ে পড়বি। সেকেন্ড যে গেটটা ছিল, ওই গেটটা পার করার পর এখানে একটা ম্যাপ দেওয়া রয়েছে এই জায়গাটার সম্বন্ধে, কোন দিক দিয়ে গেলে কি পাওয়া যাবে না যাবে। আর এখান থেকে এই যে ইছামতি নদীটা রয়েছে, এই নদীতে যাওয়ার পর, মানে নদীর ধারে যাওয়ার পর তোমরা ওখান থেকে বোটে করে নীলকুঠি সাহেবের যে বাড়িটা রয়েছে সেখানে অব্দি যেতে পারবে। এই ছোটবেলায় পড়তাম মাটিতে, পড়তাম কি শুনেছি যে মাটিতে বাঁশ ফেলে রাখে, তার উপর দিয়ে গেলে সোজা একদম উপরে। আর আমার মনে হচ্ছে তুই অরিজিনাল না ভূত। না ভাই, আমি সার কাটা, এরা মুন্ডু ধরবো। তুই গুয়ের উপর দিয়ে যাচ্ছিস কেন? এই তার কাটা, আমি সার কাটা, ও তার কাটা। কমন চিজ হচ্ছে দুজনেরই কাটা, তার আর তার। আমার গোটা, আমারও। যা তা একবারে। মানে বাড়িতে বসে বসে এমন একটা হয়ে গেছিল, হচ্ছে কবে যাবো, কবে বেরোবো, কবে কোথাও একটা ঘুরতে যাবো, কিন্তু লিটারালি এই জায়গাটা এসে বেশ মন থেকে ভালো লাগছে। হয়তো সেরকম বিশেষ কিছু নেই দেখার মতন, এই জঙ্গলের হ্যাঁ এই যে আমরা ঘুরছি না, এই জিনিসটা ভালো লাগছে। এইগুলো তো পাই না আমরা, পাই কি শহরে? এখানে আবার কিছু নাম খোদাই করা রয়েছে, দেখো, টেবু মিস্ত্রি, মন্টু প্লাস সীমা,
হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছি, ওই জন্য ভাবলাম খানিকক্ষণ বসে নিয়ে তারপর আবার বাইকের ওখানে যাবো, কারণ এখন গেলেই সেই হেলমেট পরতে হবে, রাইডিং জ্যাকেট পরতে হবে, যা ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। ভাবলাম খানিকক্ষণ বসে সঙ্গে যেটুকু জল আছে সেটা শেষ করে তারপর আবার জল ভরে তারপর যাবো। হ্যাঁ, জল ভরার ব্যবস্থা রয়েছে ওদিকে। মানে পাটা একটু পরিবর্তন চাইছে, আর কিছুই না। তো বন্ধু, পারমাদান ফরেস্ট থেকে বেরিয়ে এসে আমরা আবারও এগিয়ে চলেছি আমাদের নেক্সট আজকের যে প্ল্যানিং সেই দিকে। প্ল্যানিং একটু চেঞ্জ হয়েছে। বেরোনোর সময় এরকম ভেবেছিলাম যে এখানে এসে যে ফেরিঘাটটা রয়েছে সেখান থেকে ফেরি করে আমরা নদীর ওই পারে যাব, ওই পারে গিয়ে নীলকুঠি সাহেবের যে বাড়িটা রয়েছে সেই জায়গাটা এক্সপ্লোর করব, কিন্তু সেটা আমরা আপাতত পোস্টপোন করছি কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এটা হচ্ছে আমাদের প্ল্যান বি। বিরিয়ানি ইজ কলিং। বিভিন্ন ফুড ব্লগারদের বিরিয়ানির ভিডিও তোমরা তো সবাই দেখেছো, ঝরে ঝরে পড়ছে বলা বিরিয়ানি। আমরা এখন যাব হচ্ছে বিরিয়ানি প্লাজা, যেটা কিনা চাকদায়। তো এখান থেকে ফার্স্টে আমরা চাকদার দিকে যাব। এখান থেকে কতক্ষণ দেখাচ্ছে? 35 কিলোমিটার, 1 ঘন্টা। চোখ মুখের হাল দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা কীভাবে এসছি এখানে। তবে রাস্তা ভালো ছিল, কিন্তু গরমটা যেহেতু প্রচণ্ড বেশি সেই জন্য মুখটা একদম লাল হয়ে গেছে। আর আমরা এখানে বাইক সাইড করেছি, বেরোনোর সময় ভাবছি যে এর ফাঁক দিয়ে বের করে দেবো। আর ওই হচ্ছে বিরিয়ানির দোকান, বিরিয়ানি প্লাজা। দাঁড়া পোকে নি ফার্স্টে। তো আমরা চলে এসেছি বিরিয়ানি প্লাজাতে, আর খাবো হচ্ছে এখন বিরিয়ানি প্লাজা এসে বিরিয়ানি খাবো। আর যেহেতু আমি ওই ঝরে ঝরে পড়ছে টাইপ ব্লগার নই, তো সেই জন্য খাবারের কিছু দেখাচ্ছি না। এই হচ্ছে জাস্ট বিরিয়ানিটা। আমরা তার সঙ্গে নিয়েছি হচ্ছে গ্রেভি আলাদা করে, আর আমরা নিয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি উইথ এগ। এই যে ডিমটা এখানে লুকিয়ে রয়েছে। তো বন্ধু, আমাদের খাওয়া দাওয়া ডান। এবার আমরা এখান থেকে বাড়ির দিকে এগোবো, আর যাবো হচ্ছে এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে। এদিকে হচ্ছে চাকদা চৌমাথা, আর এদিকে হচ্ছে চাকদা রেল স্টেশন। আর আমাদের মা দিকে এই যে হচ্ছে একান্ত আপন, ঝরে ঝরে পড়ছে বিরিয়ানি। এই রাস্তাটার নাম হচ্ছে চাকদা রোড, এটাকে কানেক্ট করেছে কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে। এদিককার রাস্তাটা নিয়ে একটু ডাউট ছিলাম যে আদৌ ভালো হবে তো, কিন্তু এদিক দিয়ে এসে সত্যিই বলছি ভাই, তোমরা যদি চাকদার দিকে যাও, রানাঘাটের দিকে যাও, তাহলে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে যাও। দুর্দান্ত রাস্তা, এক কথায় দুর্দান্ত রাস্তা। আমাদের উল্টো দিকে হচ্ছে ওয়েবেল আইটি পার্ক, আর আমরা হাইওয়েতে উঠে গেছি ফাইনালি। আকাশে রয়েছে হালকা হালকা মেঘ, তার উপরে দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এতক্ষণ ধরে এই রোদে গরমে সেদ্ধ হয়ে, ভাজা হয়ে, ফ্রাই হয়ে আসার পর এই যে হাওয়াটা লাগছে, হালকা হালকা জলো হাওয়াটা, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে ভাই। টুকটাক কিছু ডাইভারশন রয়েছে, সেগুলোকে যদি ইগনোর করো তাহলে রাস্তা কিন্তু নো ডাউট খুবই সুন্দর। আর এখানে ফ্লাইওভার দেখছো, 1, 2, 3টে, এই সমস্তগুলো কলকাতার সঙ্গে কানেক্ট করছে বিভিন্ন জায়গাকে। আমি শিওর নই যে এই দিকটা কোন দিকে নিয়ে গিয়ে উঠছে। ব্রিজ তৈরির কাজ চলছে এখনও পর্যন্ত, পুরোটা কমপ্লিট হয়ে গেলে ব্যাপারটা আরও অনেক ইজি হয়ে যাবে যাওয়া আসা করা। আর আমাদের সামনে এই যে ছোটো হাতিটা যাচ্ছে, ছোটো হাতির ভেতর থেকে ভাই ওখানে বসে উঁকি মারছে, হ্যালো। ও ওখানে বসে আমাদেরকে দেখছে। চলো টাটা। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি, আমাদের ঠিক সামনেটাই হচ্ছে এয়ারপোর্ট। ওই দেখ প্লেন দাঁড়িয়ে। তো সকালে যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম আবার সেখানে পৌঁছে গেছি। আমরা এখন রয়েছি চিনার পার্কে, আর এখান থেকে সৌরভ চলে যাবে হচ্ছে বাঁদিকে রাজারহাটের দিকে। চ ভাই, বাই, দেখা হচ্ছে কালকে তাহলে। তো বন্ধু, বিকেল 4:15 দিক করে আমরা বাড়ি এসে ঢুকি। প্রথম থেকেই তোমাদেরকে বলেছি যে আমাদের অনেকদিন বেরোনো হয়নি। আমি আর সৌরভ লাস্ট যখন বেরিয়েছিলাম তখন ছিল ফেব্রুয়ারি মাস, শীতকাল, আর তারপর এখন চলছে সেপ্টেম্বর। এতদিন পর আমরা বেরোলাম। আমাদের কাছে মেন মোটিভটাই ছিল হচ্ছে আমরা বাইক নিয়ে একসঙ্গে বেরিয়ে এই জার্নিটাকে বেশি করে প্রায়োরিটি দেব। বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমাদান ফরেস্ট, এই জায়গাটা শীতকালের জন্য ঠিক আছে, গরমকালের জন্য বা বর্ষাকালের জন্য তো একদমই নয়। আর সেরকম বিশেষ কিছু নেই দেখার মতন। সেই রকম যদি তোমরা এক্সপেকটেশন নিয়ে যাও যে অনেক কিছু থাকবে, বাঘ ভাল্লুক দেখতে পাবো, সেগুলো একদমই নয়। এক তো টিকিটের দাম বেশি, 100 টাকা করে, ওটা খুবই গায়ে লেগেছে। আর এছাড়া আমরা নীলকুঠি সাহেবের বাড়িটা ভেবেছিলাম যে যাবো, সেটাও আমাদের যাওয়া হয়নি, কারণ আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিলাম। সকাল থেকে কিছু না খেয়েছিলাম, খাওয়ার কথা ভুলেই গেছি। বাইক চালাতে এতই ভালো লাগছিল। বলতে পারো যে একদিনেরই আমাদের প্ল্যানিং ছিল যে যেদিন যাবো সেদিনই ব্যাক করবো। মঙ্গলগঞ্জে থাকার জায়গা রয়েছে, কিন্তু আমরা সেরকম কোনো প্ল্যানিং করে যাইনি যে কি একটা দিন থেকে যাবো, কারণ বুঝতেই পারছো বাড়ি থেকে খুব বেশি ডিস্টেন্স নয়। তোমরা চাইলে সেখানে থাকতে পারো, ব্যাকপ্যাকার্স ক্যাম্প রয়েছে। তো সেখানে তোমরা মঙ্গলগঞ্জে থেকে ওখানকার নীলকুঠি সাহেবের বাড়ি বা ফেরি করে ওই লঞ্চে করে নদীর এপার ওপার করা এই সমস্তগুলোকে এনজয় করতে পারো, যেটা আমরা করিনি। বাদবাকি রাস্তার কন্ডিশন তোমাদেরকে তো গোটা ভিডিওতে দেখালামই। যাওয়ার সময় আমরা যেদিক দিয়ে গেছিলাম বিরাটি হয়ে সোজা, অর্থাৎ মধ্যমগ্রাম বারাসাত হয়ে, আমি তোমাদেরকে বলবো না যে ওই দিক দিয়ে যাও। যদি তোমাদের অফরোডিং করতে খুব ভালো লাগে, মনে হয় যে গর্তের ওপর দিয়ে বাইক চালাবো, তাহলে তোমরা যাও। আর যদি মনে হয় যে না, সুন্দর ঝাঁ চকচকে
চকের রাস্তা দিয়ে যাবো তাহলে কল্যাণী এক্সপ্রেস হয়ে যেও। ভিডিওটা ভালো লেগে থাকলে মনে করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। বাকি বেল আইকনটা রয়েছে ওটাও বাজিয়ে দিও যাতে তোমাদের পরে ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। এইসব তো মামুলি ব্যাপার, বাট দিস ইজ সামথিং এলস। তার উপরে ওর যে গোপ্রোটা, ওটা তোমরাও জানো যে বেশি দিন হয়নি কিনেছে, হ্যাঁ 2-3 সপ্তাহ, 1 মাসও তো বোধহয় হয়নি। 1 মাসও হয়নি। তাহলে এই সেই জিনিস খুলে না না গড়িয়ে 1 চলে মাস হয়েছে, যাচ্ছে। 1 মাস হয়েছে, 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়েছে। 7 তারিখ কিনেছিলাম, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে 7 তারিখ, গুনে গুনে আজকে 1 এক মাস, গুনে গুনে 1 মাস।